আজকে আমরা অ্যালডিহাইড এবং কিটোনের জারণ বিক্রিয়াটা আলোচনা করব। গত ক্লাসে আমরা দ্রুত বিক্রিয়া এবং সেখান থেকে তার পরের যে বিক্রিয়া পড়েছিলাম, প্রথমে দ্রুত বিক্রিয়া এবং তার পরের ধাপে জল অপসারণের মাধ্যমে যৌগ গঠন, সেটা আমরা আলোচনা করেছি। এখন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিয়াকশান। এবার অ্যালডিহাইডকে যদি আমরা জারিত করি, সেখানে মৃদু বা তীব্র জারক পদার্থ যাই হোক না কেন দিলে ওটা সমসংখ্যক কার্বন পরমাণু বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। কিন্তু যদি আমরা যেমন ধরো এখানে অ্যাসিটালডিহাইড ছিল, সেটা অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়েছে, বেঞ্জালডিহাইড ছিল, বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হয়েছে। এবার এখানে বলছে দেখো, অ্যালডিহাইড এবং কিটোনের জারণের ক্ষেত্রে তীব্র বা মৃদু যে কোনো জারক পদার্থ ব্যবহার করলেই হবে। যেমন ধরো K2SO4 K2SO4 তার সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ব্রোমিন ওয়াটার, KMNO4, Ag+ এবং CO2+, এরা প্রত্যেকেই কিন্তু জারক পদার্থ। কিন্তু কিটোনের যখন আমরা জারণ ঘটাবো তখন আর কিন্তু মৃদু জারক পদার্থ যেমন ব্রোমিন ওয়াটার, Ag+, Cu+, এগুলো হচ্ছে মৃদু জারক পদার্থ, এদের কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। যেমন মনে করো তীব্র জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড বা ক্ষারীয় KMNO4 অথবা গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে হবে। করলে মানে কিটোনের যে কার্বন ছিল সেই কার্বন থেকে একটা কার্বন আর এই কার্বন, অর্থাৎ কার্বনিল কার্বন আর এই যে মিথাইল কার্বন, একটা বন্ধন ভেঙে যাবে। ভেঙে গিয়ে তোমার এই মিথাইলের কার্বন আর এদিককার কার্বন সংখ্যা অনুযায়ী কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এখানে কি একটা দুটো, তাহলে 2 কার্বনযুক্ত অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড, আর এদিকে 1 কার্বনযুক্ত অ্যাসিড ফর্মিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এবার বলছে আমার অ্যাসিটোনটা ছিল সমকিটোন, অর্থাৎ দুদিকে তোমার যে অ্যালকিল মূলকগুলো ছিল সেই অ্যালকিল মূলকগুলো সেম। কিন্তু এখন যদি আমরা কিটোন এইরকম ব্যবহার করি যার একদিকে একটা মাত্র কার্বন, মানে কার্বনিল মূলকের একদিকে একটা কার্বন একদিকে 3টে কার্বন, তাহলে বিভাজনটা কোন দিকে হবে? এখন বিভাজনটা দুরকমভাবে হতে পারে। লাল কালি দিয়ে আমি দেখো ভেঙেছি, অর্থাৎ এই দিকের বিভাজন, সেটাকে লিখেছি পাথ এ। আর কালো কালিতে যেটা লিখেছি সেটা হচ্ছে ধরো এই দিকের বিভাজন যেটা বোঝাচ্ছে, মানে সেটা পাথ বি বোঝানো হয়েছে। এবার বাস্তব ক্ষেত্রে যেটা দেখা গেছে, বিজ্ঞানী প্রোপফস একটা নীতি প্রবর্তন করেছিলেন যেটাকে বলা হয় প্রোপফস নীতি। সেটা কীরকম বলছে, যেদিকে কম সংখ্যক কার্বন পরমাণু থাকবে সেই কার্বন পরমাণুর সাথে কার্বনিল কার্বনটা যুক্ত অবস্থায় বিভাজনটা হবে, অর্থাৎ পাথ এ এখানে হচ্ছে সঠিক বিভাজন। অর্থাৎ এইখান থেকে যদি ভাঙা হয় তাহলে এইখানে কম সংখ্যক কার্বন এবং তার সাথে এই মানে CH3 C ডাবল বন্ড ও কার্বনিল মূলকটা অ্যাটাচ অবস্থায় থাকবে। তাহলে দেখো এদিকে 3টে কার্বন 3 কার্বনযুক্ত একটা অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড, আর এদিকে 2টো কার্বন 2 কার্বনযুক্ত একটা অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড। কিন্তু যদি বিভাজনটা এই দিক বরাবর হতো পাথ বি, তাহলে এখানে 1 কার্বনযুক্ত অ্যাসিড ফর্মিক অ্যাসিড আর এদিকে 4 কার্বনযুক্ত অ্যাসিড বিউটানোয়িক অ্যাসিড, এটা কিন্তু হবে না। হবে আমাদের এইটা অ্যাকর্ডিং টু প্রোপফস রুল। এবার এইখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা দেখেছি, তোমরা ল্যাবরেটরিতে কাজ করতে গিয়ে এটা দেখতে পাবে যে বেঞ্জালডিহাইডের বেঞ্জালডিহাইডকে কালো বোতলে রাখা হয়ে থাকে বায়ুনিরুদ্ধভাবে। কিন্তু একবার ইউজ করার পর যদি কোনো কারণে বেঞ্জালডিহাইড বোতলের যে ছিপি ছিল সেই ছিপিতে যদি বেঞ্জালডিহাইডটা একটুখানি লেগে যায়, কিছুদিন পর দেখা যাবে যে ওই ছিপিটা যখন খোলা হচ্ছে ওই ছিপির গায়ে সাদা সাদা কেলাসাকার পদার্থ জমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আর এটা কেন হয়? বেঞ্জালডিহাইড বলছে যখনই বোতলটা খোলা হলো বেঞ্জালডিহাইড বাতাসের অক্সিজেনের দ্বারা জারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিড এবং পার বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন করে। অর্থাৎ ওই বেঞ্জয়িক অ্যাসিড এবং পার বেঞ্জয়িক অ্যাসিড সাদা কেলাসাকার পদার্থ যেটা ওই ছিপির গায়ে আটকে থাকে। প্রথম ধাপে কি হয়, তোমার বেঞ্জালডিহাইড অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পার বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হয়,
যে পারবেনজয়িক অ্যাসিড অপর আর এক অণু বেঞ্জালডিহাইডকে জারিত করে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত করে এবং এই পারবেঞ্জয়িক অ্যাসিড বিজারিত হয়ে গিয়ে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হয়। তার মানে অ্যাকচুয়ালি দুই অণু বেঞ্জালডিহাইড বিক্রিয়া করছে, দুই অণু বেঞ্জালডিহাইড বিক্রিয়া করার পর তোমার তাদের মধ্যে একটা পারবেঞ্জয়িক অ্যাসিড, যে পারবেঞ্জয়িক অ্যাসিড তোমার বেঞ্জালডিহাইডকে জারিত করে বেঞ্জয়িক অ্যাসিড এবং নিজে বিজারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হচ্ছে। এইভাবে আমরা বলতে পারি যে বেঞ্জালডিহাইড বোতলের গায়ে নয়, বোতলের ছিপির গায়ে যে সাদা কঠিন কেলাসাকার পদার্থ জমে থাকে সেটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিড এবং পারবেঞ্জয়িক অ্যাসিড, যেটা দুটোই সাদা কঠিন। এরপরে যেটা আমরা চলে যাব অ্যালডিহাইডের বিজারণ ধর্ম। বিজারণ ধর্ম মানে কি বলছে? অপরকে বিজারিত করবে কিন্তু নিজে জারিত হবে, এটাই আমরা শিখে এসেছি। এখন বিজারণ ধর্ম অনেক রকম যৌগকে বিজারিত করতে পারে, যেমন ধরো টলেন্স বিকারক, ফেলিং দ্রবণ এবং বেনেডিক্ট দ্রবণ, এইরকম বিকারক আমরা কয়েকটা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে টলেন্স বিকারক কি? টলেন্স বিকারক হলো অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেট দ্রবণকে টলেন্স বিকারক বলে। তোমরা যদি ল্যাবরেটরিতে কাজ করো বা 12-এর প্র্যাকটিক্যালে এই টলেন্স বিকারক নিয়ে কাজ কিন্তু আমাদের আছে, সেখানে এটা আমরা দেখতে পাবো। এর ব্যবহার কি বলছে? অ্যারোমেটিক বা অ্যালিফেটিক অ্যালডিহাইডের সাথে টলেন্স বিকারককে মিশিয়ে টেস্ট টিউবের মধ্যে নিয়ে যদি আমরা উত্তপ্ত করি, তখন দেখা যায় টেস্ট টিউবের ভিতরের দিকে দেয়ালে মানে চকচকে সিলভারের একটা আস্তরণ বা প্রলেপ পড়ে যায়। এই পরীক্ষার সাহায্যে আমরা অ্যালডিহাইড সেটা অ্যারোমেটিক না অ্যালিফেটিক শনাক্ত করতে পারি। শুধুমাত্র অ্যালডিহাইড মূলক আছে এই রকম যৌগের সাথেই যদি আমরা টলেন্স বিকারক সহযোগে মিশ্রণটাকে উত্তপ্ত করি, তখন দেখা যায় টেস্ট টিউবের ভিতরের দিকে দেয়ালে একটা সিলভার বর্ণের অধক্ষেপ পড়ছে। এটাকেই বলা হয় সিলভার মিরর টেস্ট। তবে সমস্ত যৌগের ক্ষেত্রেই যে এরকম সাদা চকচকে একটা আস্তরণ পড়বে সেটা কিন্তু নয়। কিছু কিছু যৌগ আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আস্তরণ না পড়ে নিচে টেস্ট টিউবের নিচের দিকে মানে একদম নিচে ধূসর বর্ণের ধাতব সিলভারের অধক্ষেপও কিন্তু পড়তে পারে। এবার এখানে বলছে রিয়াকশানটা কি? দেখো, বেঞ্জালডিহাইড তার সাথে টলেন্স বিকারক সিলভার নাইট্রেট দ্রবণ অর্থাৎ সিলভার নাইট্রেট অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করলে AgNH3 পুরোটা থার্ড ব্র্যাকেট একটা জটিল যৌগ, তার পাশে OH-। এই যৌগটা অ্যালডিহাইডকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড, যেহেতু রিয়াকশান মিডিয়ামটা অ্যামোনিয়া যুক্ত বা ক্ষারীয়, সেই জন্য সেই অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম অ্যাসিডেটে পরিণত হবে, ধাতব সিলভার অধক্ষিপ্ত হয়, তার সাথে তীব্র ঝাঁঝালো অ্যামোনিয়ার গন্ধ নির্গত হতে থাকবে এবং জল উৎপন্ন হবে। এখন এটা হচ্ছে সঠিক রিয়াকশান। এখন যদি রিয়াকশানটাকে আমরা সংক্ষেপে মানে ছোট্ট করে দেখাতে যাই, অ্যাকচুয়ালি টলেন্স বিকারকের মধ্যে দেখা গেছে বিক্রিয়া করে Ag2O, যেই Ag2O অ্যালডিহাইডকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড এবং নিজে ধূসর সিলভারে বিজারিত হয়, ধূসর রঙের ধাতব সিলভারে বিজারিত হয়ে অধক্ষিপ্ত হতে থাকে। এটাই যাচ্ছে এর বিক্রিয়া। এটা যেমন এতক্ষণ দেখলাম এটা অ্যালডিহাইড, এটাও অ্যালডিহাইড, দুটোই কিন্তু অ্যালিফেটিক অ্যালডিহাইড, অর্থাৎ এখানে কোনো বেঞ্জিন বলয় নেই। কিন্তু এটা বেঞ্জালডিহাইড, এটা অ্যারোমেটিক অ্যালডিহাইড। এই বেঞ্জালডিহাইডের মানে গন্ধটা তোমরা কেউ যদি একবার নাকে কোনো দিন শুঁকে থাকো তাহলে মানে তোমার মানে দীর্ঘদিন মনে থাকবে, তার কারণ এর গন্ধটা পুরো ওই ছারপোকা মারলে যেরকম গন্ধ হয়ে থাকে সেই জাতীয় গন্ধ কিন্তু একদম ডিটো, অত্যন্ত উগ্র গন্ধ। এটাকে টলেন্স বিকারক দ্বারা জারিত করলে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হবে এবং টলেন্স বিকারক ধাতব সিলভারে বিজারিত হয়ে অধক্ষিপ্ত হবে। এখানে একটা জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, অ্যারোমেটিক এবং অ্যালিফেটিক দুটো অ্যালডিহাইডই টলেন্স বিকারকে সাড়া দিচ্ছে বা টলেন্স বিকারককে বিজারিত করছে, কিন্তু কিটোন সমূহ কোনোভাবেই টলেন্স বিকারককে বিজারিত করতে পারে না। এরপরে আমরা যেটা চলে যাব ফেলিং দ্রবণ। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেলিং দ্রবণ হচ্ছে ফেলিং দ্রবণ A এবং ফেলিং B এর সম আয়তনীয়
মিশ্রণ। তাহলে ফেলিং এ এবং ফেলিং বি এর সমআয়তনীয় মিশ্রণ, বা ফেলিং এ হচ্ছে কপার সালফেটের হালকা নীল বর্ণের জলীয় দ্রবণ, আর ফেলিং বি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্টের ক্ষারীয় অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। দুটোকে একসাথে মিশ্রিত করলে গাঢ় নীল বর্ণের ফেলিং দ্রবণ উৎপন্ন হয়। একবার আমাদের পরীক্ষায় এইরকম প্রশ্ন এসেছে, ফেলিং দ্রবণ কি, দুটোকে একসাথে মেশালে চাক্ষুষ কি পরিবর্তন লক্ষ্য করবে। তাহলে ফেলিং দ্রবণ হলো ফেলিং এ এবং ফেলিং বি এর সমআয়তনের মিশ্রণ। ফেলিং এ হচ্ছে কপার সালফেটের হালকা নীল বর্ণের জলীয় দ্রবণ, আর ফেলিং বি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্টের ক্ষারীয় অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ। দুটোকে একসাথে মেশালে গাঢ় নীল বর্ণের ফেলিং দ্রবণ উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি ফেলিং দ্রবণের মধ্যে কিন্তু CuO অর্থাৎ কিউপ্রিক অক্সাইড থাকে। এখন এখানে দেখো, যখন টলেন্স বিকারক আমরা পড়ছিলাম সেখানে অ্যারোমেটিক এবং অ্যালিফ্যাটিক দুটো অ্যালডিহাইডই রেসপন্স করছিল, কিন্তু ফেলিং দ্রবণের ক্ষেত্রে যেটা দেখা গেছে শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডই কিন্তু ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারবে। দেখো, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিন্তু হলে হবে না, তোমার অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড হতে হবে। সেটা কপার অক্সাইড, কিউপ্রিক অক্সাইড বা ফেলিং দ্রবণ সহযোগে যদি আমরা উত্তপ্ত করি, তাহলে এই অ্যালডিহাইডটা জারিত হয়ে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, আর ফেলিং দ্রবণ বিজারিত হয়ে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড, ধাতব নয়, লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে পরিণত হবে এবং নিচে অধক্ষেপ পড়তে থাকবে। এবার এই বিক্রিয়াটা তো একদম সাধারণভাবে বা সিম্পলভাবে লেখার জন্য, কিন্তু সঠিকভাবে লিখতে গেলে যেটা আমাকে লিখতে হয়, অ্যালডিহাইড তার সাথে কপার 2 আয়ন, আর ক্ষারীয় মাধ্যম মানে সেখানে 5 অণু OH মাইনাস আয়ন। এবার যেহেতু রিয়াকশান মিডিয়ামটা ক্ষারীয়, তাহলে যে অ্যাসিডটা উৎপন্ন হবে তাতে কিন্তু সেটা ভেঙে গিয়ে RCOO মাইনাস অর্থাৎ কার্বক্সিলেট আয়ন রূপে অবস্থান করবে, লাল রঙের কিউপ্রাস অক্সাইডে অধক্ষিপ্ত হবে এবং তার সাথে জল উৎপন্ন হবে। এইভাবেও কিন্তু কোনো একটা যৌগ যে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড সেটা আমরা শনাক্ত করতে পারি। শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডই তোমার ফেলিং দ্রবণে রেসপন্স করে, অ্যারোমেটিক অ্যালডিহাইড এমনকি কোনো কিটোন এই ফেলিং দ্রবণের রেসপন্স করবে না বা ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারবে না। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। বেনেডিক্ট দ্রবণ কাকে বলছে? বেনেডিক্ট দ্রবণ হলো কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট ও সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ। এক হচ্ছে কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে বলা হয়ে থাকে বেনেডিক্ট দ্রবণ। অ্যাকচুয়ালি এই তিনটে জিনিসকে একসাথে মেশালে, কপার সালফেট, সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেটকে যদি আমরা মেশাই, সেখানে দেখা গেছে যে দলীয় দ্রবণের Cu2+ এবং তার সাথে OH মাইনাস অর্থাৎ 5 অণু OH মাইনাস থাকে, যেটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডকে জারিত করে RCOO মাইনাস এবং তার সাথে Cu2O লাল রঙের ধাতব কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপ পড়ে। অর্থাৎ রিয়াকশানটা একদম হুবহু সেম ফেলিং দ্রবণের মতো, বা এটাকে আমরা এইভাবে ফেলিং দ্রবণের যে বিস্তারিত যে বিক্রিয়া লিখছিলাম বা সঠিক যে বিক্রিয়া, সেই বিক্রিয়াটাই কিন্তু বেনেডিক্ট দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এবার যেটা বলছে দেখো, কিটোনের জারণ, এটা আমরা অলরেডি আগে বলে ফেলেছি, সেটা তোমার ওই প্রোপোফস PROPOFF প্রোপোফস রুল অনুযায়ী সেটা বিভাজনটা হবে, এবং বিভাজনটা সেই রকমভাবে হচ্ছিল। আমি এখানে আর একবার ছোট্ট করে দেখিয়ে দিতে চাইছি। ধরো, ডান দিকে আমার আছে একটা কার্বন, কিন্তু বাম দিকে আছে দুটো কার্বন। প্রোপোফস রুল বলছে যেদিকে কম সংখ্যক কার্বন তার সাথে এই সিওটা থেকে বিভাজিত হবে, তার মানে এই বরাবর ভাঙবে। তাহলে এদিকে 2 কার্বনযুক্ত অ্যাসিড মানে অ্যাসিটিক অ্যাসিড, আর এখানে দুটো কার্বন থাকার জন্য 2 কার্বনযুক্ত অ্যাসিড, বা বাম দিকটাও অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। নেক্সট যেটা আমরা চলে যাব, অপর একটা ইম্পর্টেন্ট রিয়াকশান সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ। এখন SeO2 সেলেনিয়াম ডাইঅক্সাইড নামে পরিচিত। এই সেলেনিয়াম ডাইঅক্সাইডের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যদি কোনো যৌগে এই C ডাবল বন্ড ও মূলকের পাশে CH2 মূলক, বা যদি
সি ডাবল বন্ড ও মূলকের পাশে CH3 মূলক থাকে, তাহলে এই CH2 বা CH3 মূলকটা এখন এই CH3টাকে তো আমরা এইভাবে ভাবতেই পারি, ওই CH3 বা CH2 মূলকটা কার্বনিল মূলকে রূপান্তরিত হবে। অ্যাকচুয়ালি CH2টাই কার্বনিল মূলকে রূপান্তরিত হয়, আর তার সাথে অতিরিক্ত যে হাইড্রোজেনটা, সেই হাইড্রোজেনটা থেকে যায়। এটা এক্সাম্পল দিয়ে বোঝালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো এখানে লেখা আছে অ্যাসিটিক অ্যাসিড, তাতে সেলেনিয়াম ডাইঅক্সাইড। এখন সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে যখন জারণ ঘটানো হয় তখন রিয়াকশান মিডিয়ামটাকে আম্লিক করা হয়। জারিত করলে দেখো এই যৌগটা তোমার গ্লাই অক্সালে রূপান্তর হচ্ছে, তার সাথে বাই প্রোডাক্ট সেলেনিয়াম এবং জল উৎপন্ন হবে। কিন্তু এখানে আমাদের একটা বিষয় বলছে, বাই প্রোডাক্ট নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করব না, কারণ বাই প্রোডাক্ট আমাদের এখানে কিন্তু ইম্পর্টেন্স নয়। এবার নেক্সট যেটা বলছে দেখো, এইটা কিভাবে হলো সেটাকে একটু ভেঙে দেখাচ্ছি। মিথাইলটাকে ভেঙে H, তার সাথে CH2, আর এই যে CHO সেটাকে CHO করে লিখেছি। এবার দেখো যেটা বক্স করেছি, সি ডাবল বন্ড ওর পাশে CH2, তাহলে সেলেনিয়াম ডাইঅক্সাইড দেওয়া মানে এটা সি ডাবল বন্ড ওতে কনভার্ট হবে। এই সি ডাবল বন্ড ওতে কনভার্ট হয়েছে, আর বাকি যে তোমার CHO ছিল সেই CHOটা এখানে আছে। এখন এই যৌগটাকে আমরা এইভাবে যেমন লিখতে পারি, ঠিক তার সাথে নিচে দেখো আমরা CHO বন্ড CHO এইভাবেও কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। একই জিনিসকেই বোঝাচ্ছে, এটাকে বলা হয়ে থাকে গ্লাই অক্সাল। ঠিক একইভাবে যদি আমরা অ্যাসিটোনকে সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ ঘটাই, তার মানে এটা তোমার CH2 আর এই H, তার মানে এটা সি ডাবল বন্ড ও হয়ে যাবে। দেখো এটা CH3 থেকে গেছে, সি ডাবল বন্ড ও সি ডাবল বন্ড ও, আর তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে CHO। যদি এটা হাইড্রোজেন হতো তাহলে আমরা গ্লাই অক্সাল বলতাম, কিন্তু হাইড্রোজেন নয় যেহেতু ওটা মিথাইল, সেই জন্য এটাকে বলে মিথাইল গ্লাই অক্সাল। ঠিক একইভাবে তোমার সাইক্লোহেক্সানোন, এই সাইক্লোহেক্সানোনের মধ্যে দেখো সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়েছি, এই কার্বনটা CH2, এই কার্বনটা CH2, দুদিকেই CH2 আছে। দুদিকে CH2 থাকলে কি হবে, যে কোনো একদিকের CH2টা সি ডাবল বন্ড ওতে রূপান্তরিত হবে। দেখো তাই কিন্তু হয়েছে। ঠিক একইভাবে আরেকটা যৌগ নিয়েছি, সি ডাবল বন্ড ওর পাশে CH2 আছে, তাহলে ওই CH2টা সি ডাবল বন্ড ওতে রূপান্তরিত হবে, যার নাম হচ্ছে বেনজিল। এবার বেঞ্জোফেনন নেওয়া হয়েছে, এর পাশে CH3 আছে, যদি এটাকে আমরা CH2H ভাবি তাহলে এটা সি ডাবল বন্ড ও হবে। দেখো সি ডাবল বন্ড OH, তার মানে CH হয়ে গেছে। এখানে যেহেতু ফিনাইল রিং আছে আর তার গ্লাই অক্সালের পার্ট, তাহলে এটাকে আমরা বলবো ফিনাইল গ্লাই অক্সাল। অক্সিডেশন প্রসেস পড়তে গিয়ে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেস আমরা এখানে পাবো, সেটা হচ্ছে বায়ার ভিনিগার জারণ। সাধারণত বায়ার ভিনিগার জারণ কিটোনের ক্ষেত্রেই আমরা বিবেচনা করে থাকি, তবে সেটা হাইড্রোজেনের ক্ষেত্রেও বিবেচনা, মানে হাইড্রোজেন বলছি, অ্যালডিহাইডের ক্ষেত্রেও বায়ার ভিনিগার জারণ হতে পারে। এখন বায়ার ভিনিগার জারণ হতে গেলে একটা বিশেষ রিয়েজেন্ট যেটা ব্যবহার করতে হয়, জৈব পারাসিড। দেখো জৈব পারাসিডগুলোর মধ্যে সাধারণত ট্রাইফ্লোরো পারাসিড অর্থাৎ CF3COOOH, তিনটে অক্সিজেন, ওই জন্য বলছে পারাসিড। আচ্ছা, পার অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOOH, পার অ্যাসিটিক অ্যাসিড, বা পার বেঞ্জয়িক অ্যাসিড অর্থাৎ PHC, তিনটে অক্সিজেন H, পার বেঞ্জয়িক অ্যাসিড। এই রকম পার অ্যাসিড আমরা কিন্তু সাধারণত ব্যবহার করে থাকি। এখন এই রকম পার অ্যাসিডের উপস্থিতিতে যে কোনো কিটোন জারিত হয়ে একদম এস্টারে রূপান্তরিত হয়। অ্যাসিড নয়, একদম এস্টার, সোজাসুজি এস্টারে জারিত হতে পারে। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখো আর সি ডাবল বন্ড OR, তার সাথে পারবেঞ্জয়িক অ্যাসিড বা ট্রাইফ্লোরো পারাসিটিক অ্যাসিড অথবা পারাসিটিক অ্যাসিড যদি আমরা ব্যবহার করি, সঙ্গে সঙ্গে দেখো এই যে সি ডাবল বন্ড ও আর এই যে আর, তার মাঝখানে আর একটা অক্সিজেন কিন্তু এসে জুড়ে গেছে। তার মানে এই যৌগটাকে যদি আমরা এইভাবে লিখি RCOOR, মানে এটা একটা এস্টার যৌগ, অর্থাৎ কিটোনটা সরাসরি কিন্তু এস্টারে রূপান্তরিত হবে। এবার যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড নিয়ে থাকি, তাহলে CH3COOCH3, আর এই পার বেঞ্জয়িক অ্যাসিডটা বেঞ্জয়িক অ্যাসিডে রূপান্তরিত হয়েছে। আমার দরকার হচ্ছে এইটা মিথাইল অ্যাসিটেট, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের মিথাইল এস্টার। ঠিক একইভাবে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, দুদিকে যে অ্যালকিল মূলকগুলো ছিল সেই অ্যালকিল মূলকগুলো কিন্তু সেম, কিন্তু এমনও তো
কিটন যৌগ হতে পারে যা দুদিকে অ্যালকিলমূলক আছে সেইগুলো সেম একই নয়, ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন ধরো এখানে একটা ফিনাইল, একটা মিথাইল। এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, দুটো অ্যালকিলমূলকের মধ্যে যে অ্যালকিলমূলকটা আকারে বড় সেইটা তোমার এই ডান দিকে থাকবে অথবা অক্সিজেনের সাথে লিঙ্কেজ করে অবস্থান করবে। আমি তাই এখানে করেছি, দেখো এখানে যে যেমন হয়েছিল, দেখো আর, এই আর এখানে আর ছিল, অক্সিজেনের সাথে আরটা লিঙ্কেজ, এখানে আবার অক্সিজেনের সাথে মিথাইলটা লিঙ্কেজ। কিন্তু এখানে এবার কেউ এইটা এবং এইটা হচ্ছে বড়, তার মানে এইটা হয়ে যাচ্ছে CH3 C ডাবল বন্ড ও পিএইচ। কিন্তু আমি তো এইটাকে এইভাবেও ভাবতে পারতাম, পিএইচ C ডাবল বন্ড ও CH3। এটা কিন্তু ভুল, এটা সঠিক। যেটা আকারে বড় মূলক হবে সেটাই তোমার অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত থাকবে আর বাকিটা বাম দিকে অবস্থান করবে। এটা যদি মাথায় রাখতে পারি তাহলে আমাদের বায়ার-ভিলিগার জারণ পদ্ধতির কাজটা অনেকটা সোজা হবে। এবার এখানে যেমন আরেকটা এক্সাম্পল আমি দিয়েছি, মিথাইল আর মিথাইল, অর্থাৎ টার্সিয়ারি বিউটাইল মিথাইল কিটোন। পরিষ্কার দিকে বোঝা যাচ্ছে এটা মিথাইল, এটা টার্সিয়ারি বিউটাইল, তার মানে এইটা ছোট এইটা বড়। এইটা তাহলে অক্সিজেনের সাথে সরাসরি যুক্ত থাকবে আর এইটা বাম দিকে থাকবে, সেটাই আমি এখানে করেছি। অর্থাৎ এখানে যে যৌগটা দেখানো হয়েছে সেটা হচ্ছে CH3, এই C ডাবল বন্ড ও, আর এই ও তার সাথে CH3 হোল 3, অর্থাৎ টার্সিয়ারি বিউটাইল অ্যাসিটেট, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের টার্সিয়ারি বিউটাইল এস্টার। এর মেকানিজমটা যদি আমরা একটুখানি খেয়াল করে দেখার চেষ্টা করি তাহলে একটু আইডিয়া আমাদের আরও হতে পারে। দেখো এখানে মেকানিজমটা আমি দেখাবার চেষ্টা করেছি। প্রথমে যে কোনো পার অ্যাসিড বিয়োজিত হয়ে গিয়ে অ্যাসিডের পার অ্যাসিডের আয়ন এবং তার সাথে H+ আয়ন উৎপন্ন হয়। এবার ওই যে H+ আয়নটা উৎপন্ন হয়েছে সেই H+ আয়নটা কার্বনিল কার্বনের অক্সিজেনের মাথায় যে লোন পেয়ার থাকে সেই লোন পেয়ার দ্বারা ট্র্যাপ হবে, হওয়ার ফলে এই অক্সিজেনটা পজিটিভ চার্জ হয়ে গেছে। এই পজিটিভ চার্জকে প্রশমিত করার জন্য যে অ্যাসিডের আয়নটা তৈরি হয়েছিল তার নেগেটিভ চার্জ এসে কার্বনিল কার্বনকে হিট করলে ওটা প্রশমিত হয়ে যাবে। এবার যেই প্রশমিত হয়ে গেল তখন যে যৌগটা তৈরি হচ্ছে সেই যৌগটা আমি এখানে এঁকেছি, একটু বড় মতো হয়েছে, সেটা আমি আবার একবার আঁকছি। তাহলে CO আর এই H, এখানে কিন্তু এই অ্যালকিল মূলকটা আছে আর তার সাথে এই অক্সিজেন, তার সাথে আরেকটা অক্সিজেন, এই অক্সিজেন, তার সাথে আরেকটা অক্সিজেন আর CF3। এবার কি বলছে দেখো, এই দ্বিবন্ধন অক্সিজেন এসে এই প্রোটনটাকে ট্র্যাপ করবে, এইটা খুলে এখানে দ্বিবন্ধন ফেলবে। এবার এই অ্যালকিল মূলকটা তার বন্ড সহ মাইগ্রেট করে বা শিফট করে এখানে আসবে আর এই বন্ডটা এখানে দ্বিবন্ধন ফেলে দেবে। তার মানে দেখো CF3COH হয়ে গেল, এটা C ডাবল বন্ড ও, তার অর্থাৎ ট্রাইফ্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। আর এইটা কিন্তু যেটা উৎপন্ন হবে আর সি, এইটা ডাবল বন্ড ও হয়ে গেল আর এই আটটা উপরে যে অক্সিজেনটা ছিল সেই অক্সিজেনের সাথে এইভাবে যুক্ত হয়েছে। তার মানে যে মূলকটা এরকম শিফট করে বা মাইগ্রেট করে অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে সেটাই অক্সিজেনের সাথে ডান দিকে থাকবে। এই মাইগ্রেশনের প্রবণতা যার যত বেশি, অর্থাৎ যার আকার যত বেশি তার মাইগ্রেটিং অ্যাপটিটিউড তত বেশি, অর্থাৎ সে বেশি করে এইদিকে চলে এসে এস্টারটা উৎপন্ন করবে। সেই জন্যই আমরা যেটা বলছিলাম, দেখো এই মিথাইল এবং টার্সিয়ারি বিউটাইল এর মাইগ্রেটিং অ্যাপটিটিউড বেশি হওয়ার জন্য তোমার টার্সিয়ারি বিউটাইল অ্যাসিটেট একটা এস্টার তৈরি হয়েছে, সেটা আমরা ওখানে দেখিয়েছি। এবার যদি আমরা মাইগ্রেটরি অ্যাপটিটিউডের যদি ক্রমটা দেখি, বলছে 3 ডিগ্রি অ্যালকিল মূলক তার মাইগ্রেটিং অ্যাপটিটিউড বা শিফট করার ক্ষমতা 2 ডিগ্রি থেকে বেশি, আবার 2 ডিগ্রির মাইগ্রেশন করার ক্ষমতা 1 ডিগ্রি থেকে বেশি, আবার 1 ডিগ্রি মাইগ্রেশন করার ক্ষমতা মিথাইল মূলকের থেকে বেশি, অর্থাৎ 1 ডিগ্রি মানে CH3CH2, আর এটার কোনো ডিগ্রি হয় না, তোমার একটা মিথাইল মূলক বলা হয়ে থাকে। এবার বলছি যদি বেঞ্জিন রিং হয়ে থাকতো তাহলে এটাকে বলছে প্যারা অ্যানিসাইল, প্যারা টলুইন, এটা ফিনাইল, প্যারা ক্লোরোফিনাইল, প্যারা নাইট্রোফিনাইল, এদের মধ্যে এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড
সব থেকে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, এইভাবে পরপর চলতে থাকছে। এছাড়া যদি কোথাও দেখা যায় যে এই অ্যারাইলমূলক অথবা অ্যারাইলমূলক মানে যেটা তোমাকে বলতে চাওয়া হচ্ছে যে এই বেনজিন রিং আর তার সাথে সি ডাবল বন্ড ও আর এইচ, এইটা হচ্ছে হাইড্রোজেন, তখন এইটা হচ্ছে অ্যারাইল। অ্যারাইল মানে হচ্ছে অ্যারোমেটিক বেনজিন বলয়, তার মাইগ্রেটরি অ্যাপটিটিউড কার থেকে বেশি? হাইড্রোজেনের থেকে বেশি। আবার হাইড্রোজেনের মাইগ্রেটরি অ্যাপটিটিউড মিথাইলের থেকে বেশি। এই ক্রমগুলো যদি আমরা মাথায় রাখতে না পারি তাহলে হায়ার যে এক্সাম্পলগুলো আমরা এক্ষুনি দেখব সেগুলো কিন্তু আলোচনা করতে পারবো না। তাহলে এখানে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে আর এবং এইচ, এর মধ্যে এইচের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, তাই আমরা যেটা পাবো আর সি ডাবল বন্ড ও ও এইচ, অর্থাৎ এখানে যেটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যাসিড। ঠিক একইভাবে এখানে অ্যারাইল আর হাইড্রোজেন, অ্যারাইল আর হাইড্রোজেনের মধ্যে অ্যারাইলের মাইগ্রেটরি অ্যাপটিটিউড বেশি, তাহলে এইচটা থাকবে এইচ সি ডাবল বন্ড ও ও অ্যারাইল। অ্যারাইল মানে যে বেনজিন বলয়যুক্ত যে মূলকটা থাকবে সেটা ওইখানে চলে যাবে। ঠিক একইভাবে এখানে ফিনাইল এবং এখানে অ্যালকিল, তা এটা হয়ে যাবে তোমার CH3 CH2 সি ডাবল বন্ড ও, এই ও আর এই পিএইচ, এটা এইভাবে বলা যেতে পারে। এবার এখানে যেটা বলছে দেখো সাইক্লিক, তো এখানে যেমন ধরো একটা শিফট করছিল, করে তার ঠিক মাঝখানে একটা অক্সিজেন জুড়ে যাচ্ছিল, তাহলে এদিকের বন্ড অথবা এদিকের বন্ড খুলে যাবে। এটা 5 মেম্বার রিং আছে, 1 2 3 4 5, তাহলে ওটা হয়ে যাবে 6 মেম্বার, অর্থাৎ এই কার্বন আর এই কার্বনের মাঝখানে একটা অক্সিজেন যুক্ত হয়ে গিয়ে একটা বন্ড বাড়িয়ে দেবে, সেটাই হয়েছে। এখানেও ঠিক তাই, 6 কার্বন যুক্ত একটা বলয় ছিল, 5 এই 6, তাহলে এটা হয়ে যাবে তোমার 7 কার্বন যুক্ত একটা বলয়, এটা ডাবল বন্ড ও, এটা অক্সিজেন। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, না 6 কার্বন হয়েছে, 6 কার্বন করলে হবে না, ওটাকে 7 কার্বন করতেই হবে। 1 2 3, এটা 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে আমার এখানে উত্তর। এখানে একটু অন্যভাবে যদি আমরা দেখি তাহলে এই বন্ডটা খুলবে, ওই বন্ডটা খুলে গেলে তাহলে এটা ডাবল বন্ড ও, আর এটা যেমন আছে তেমন থাকবে, আর এখানে একটা অক্সিজেন সি, এই ডাবল বন্ড ও, অর্থাৎ এটা 7 কার্বনযুক্ত বলয় হয়ে যাবে। দেখো না 1 2 3 4 5 6 আর এই 7, এইভাবে আমরা এটা দেখাতে পারবো। ফাইনালি যেটা এক্সাম্পল এখানে দেয়া হয়েছে, এখানে প্যারাটলুইল এবং প্যারা অ্যানিসাইল এর মাইগ্রেটরি অ্যাপটিটিউড এর থেকে বেশি, তার মানে এখানে যে যৌগটা আমরা পাবো সেটা হচ্ছে এই তোমার CH3 বেনজিন বলয়, সি ডাবল বন্ড ও আর এই ও, এখানে ও CH3। এবার কিন্তু যদি কেউ এই অক্সিজেনের সাথে যুক্ত যে বেনজিন বলয় তাতে যদি এইটা দিয়ে দিত তাহলে কিন্তু কেটে 0 পেত। এইভাবেই কিন্তু আমরা বায়ার ভিলিগার অক্সিডেশনে যে হায়ার অ্যাপ্লিকেশান সেইগুলো এক এক করে সমাধান করতে পারবো। এইটুকু বলি আজকে আমরা কমপ্লিট করলাম।